আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা স্ট্যাটিস্টা মার্কেট ইনসাইটসের তথ্য মতে 2024 সালের শেষে বাংলাদেশের আবাসন বাজার 2.68 ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে এবং যদি বলি 2024 থেকে 28 সাল পর্যন্ত এটা কিন্তু 7.13% হারে বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে এবং 2028-এর শেষে এসে এই মার্কেট দাঁড়াবে 3.53 ট্রিলিয়ন ডলার। দর্শক বুঝতে পারছেন যে একটা বড় পরিসরে আসলে এই মার্কেটটা বাড়ছে, সুতরাং এখানে তরুণদের আগ্রহ বাড়ছে, কাজ করার জায়গা বাড়ছে। সুতরাং এই সব কিছু নিয়ে আমাদের আজকের আয়োজন। দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো .com-এর আয়োজনে আবাসন খাতে ক্যারিয়ার এই আলোচনায়। আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে দুজন স্পেশাল অতিথিও আছেন। আমার সঙ্গে আছেন ব্যাংকন হোল্ডিংস লিমিটেডের রিয়েল এস্টেট অ্যান্ড সি ফিশিং ডিভিশনের ডিরেক্টর মাসিদ রহমান। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিদওয়ানুল হক। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটু শুরুতে জানতে চাই জনাব মাসিদ রহমান, আপনার কাছে আসি। দীর্ঘ বছর আসলে আপনার ক্যারিয়ার এখানে রিয়েল এস্টেট সেক্টরে, তরুণরা কতটা আগ্রহী হচ্ছে এই সেক্টরে কাজ করার জন্য এবং যে সম্ভাবনার কথা আমি শুরুতেই বলছিলাম যে মার্কেট অনেক বড় হচ্ছে, সেই তুলনায় কতটা তরুণরা এগিয়ে আসছে এই সেক্টরে কাজ করতে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এবং ধন্যবাদ প্রথম আলোকে এই বিষয়ে একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি ব্যক্তিগতভাবে রিয়েল এস্টেট সেক্টরটাকে আমি খুব স্ট্রংলি বিলিভ করি, যে কারণে আই এম ফুলি ইনভলভ ইন ইট। আপনাকে শুরু করি একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে। বাংলাদেশের যদি গড় প্রবৃদ্ধি 6 to 7 বা 8% হয়, তাহলে রুল অফ থাম হিসাবে একটা ডেভেলপিং ওয়ার্ল্ডে আপনার রিয়েল এস্টেটের গ্রোথ হয় পার ক্যাপিটাল ইনকামের জিডিপি গ্রোথের 1.2 to 1.5%, আনুপাতিক হারে 1.2 1.5 পর্যন্ত। সেই হিসাবে যদি 2030 পর্যন্ত আমি বলি, বাংলাদেশের রিয়েল এস্টেট খাত will probably gonna go close to double than what it is today, and that will definitely employ a lot of people. It's going to create a lot of employment. So আমি আসলে আমি মনে করি definitely it's not a job. It can be somebody's career, and সামনে আবাসন খাতে এই employment opportunity is massive. এখনও তো আসলে একটা বড় জায়গা তৈরি হয়েছে অলরেডি, কিন্তু আপনারা প্রয়োজনের তুলনায় আসলে কতটা পাচ্ছেন বা আপনাদের যে রিকোয়ারমেন্টসগুলো থাকে যখন কাউকে হায়ার করেন সেগুলো ঠিকঠাক পাচ্ছেন কিনা এই প্রসঙ্গে আসবো। তার আগে জনাব ডক্টর মোহাম্মদ রিদওয়ানুল হক, আপনার কাছে আসি। একটু অর্থনীতিতে যদি আসলে অবদান বলি, এই সেক্টর কতটা অবদান রাখতে পারছে বাংলাদেশে? ওকে, ধন্যবাদ। শুরুতেই আবাসন খাতে ক্যারিয়ার নিয়ে যে টপিকটা আপনারা সিলেক্ট করেছেন, দেখেন আসলে একটা ইন্ডাস্ট্রিকে আমরা ইন্ডাস্ট্রি কখন বলি, যখন একটা মার্কেট স্টেবল হয়। যেটা উনি বলছিলেন যে এটা একটা জব না, এটা ক্যারিয়ারের জায়গা বটে। তো একটা ইন্ডাস্ট্রিতে যখন ছেলেমেয়েরা ক্যারিয়ার ডেভেলপ করবে, সেটাকে তো একটা সাস্টেনেবল ইন্ডাস্ট্রি হতে হবে। একদম। শুরুতে আপনি যেটা একটা ইন্ট্রো দিচ্ছিলেন, প্রায় $3 ট্রিলিয়ন একটা মার্কেট আমাদের। হ্যাঁ, এই মার্কেটটা যে খুব স্ট্রাকচারেড হয়েছে তাও কিন্তু না, এটা ব্যক্তি উদ্যোগে হয়েছে, কিছুটা ব্লেসিং ছিল, কিছুটা হয়তো আমাদের ভালো সময় ছিল। কিন্তু একটা প্রপার ইন্ডাস্ট্রি করতে গেলে তার যে কিছু পলিসি ওয়াইজ কিছু সহযোগিতা দরকার, মার্কেট প্রোটেকশন দরকার, অন্যান্য র মেটেরিয়ালসের যে প্রাইসিং ইস্যুসগুলো দরকার, সেগুলি খুব যে বেশি ফেভারেবল সবসময় ছিল সেটা আমার মনে হয় না। দে হ্যাভ বিন অলওয়েজ ইন এ স্ট্রাগল। তো বাংলাদেশের অর্থনীতি উনি যেটা বললেন যে হারে আমাদের জিডিপি এবং তার সাথে এই সেক্টরের যে গ্রোথ, সেটার পোটেনশিয়াল ইজ হিউজ। কিন্তু যে জায়গাটা আমার শঙ্কা সেটা হচ্ছে যে এই গ্রোথটা শুধু ঢাকা কেন্দ্রিক হয়ে গেলে এই ইন্ডাস্ট্রিটা আসলে সাস্টেনেবল হবে না। এই গ্রোথটাকে ঢাকার বাইরেও নিয়ে যেতে হবে, নাম্বার ওয়ান। অ্যান্ড সেকেন্ডলি, যারা এই সেক্টরের সাথে কাজ করছেন তারা তো অবশ্যই উদ্যোক্তা, কিন্তু যারা চাকরি করতে আসছেন তাদেরকে কি আমরা সেই পিকচারটা দিতে পারছি কিনা যে দিস ক্যান বি ইয়োর ক্যারিয়ার ইন ফিউচার। ভেরি আনফর্চুনেটলি এই সেক্টরটার অবদানের কথা যদি আমাদের দেশে বলেন, এই অবদানটা যতটা আমাদের এই অর্থনীতি রাখতে পেরেছে তার থেকে অনেক বেশি রাখার কথা ছিল। কিন্তু এখন ধরেন প্যান্ডামিকের সময় একটা বড় চ্যালেঞ্জ গেছে, রিসেন্টলি কিছু ইকোনমিক চ্যালেঞ্জের কারণে হয়তো ইন্ডাস্ট্রিটি ডিস্টার্ব হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এই $3 ট্রিলিয়ন মার্কেটটা আরও বড় হবে যদি আমরা বাইরে আমাদের যারা এনআরবি যারা থাকে তাদেরকে যদি আমরা রিচ করতে পারি, অথবা যদি একটা ক্রাউড ফান্ডিং মেথডে যদি আমরা ইন্ডাস্ট্রিকে আরও কন্ট্রিবিউট করতে পারি। সো দিস ইন্ডাস্ট্রি হ্যাজ হিউজ ইম্প্যাক্ট টু আওয়ার ইকোনমি।
আচ্ছা, তার মানে আরো ইম্প্যাক্টফুল হতে পারে এবং সেটা নিয়ে নিশ্চয়ই কাজ করছেন। কি কি প্ল্যানিং আছে আপনাদের এবং কারিকুলাম নিয়েও একটু জানতে চাইবো। তার আগে একটু আপনার কাছে আসি জনাব Sure. আশিক রহমান, যে প্রশ্নটি করেছিলাম যে যখন আপনারা কোনো রিক্রুটমেন্ট করতে যান তখন আসলে প্রয়োজন অনুযায়ী আপনারা যা যা কোয়ালিটি খুঁজে থাকেন একজন তরুণ যারা কাজ করতে চায় তাদের মধ্যে, সেটা আসলে পুরোপুরি পাচ্ছেন কিনা? এই ইন্ডাস্ট্রিটা ইটস অ্যাকচুয়ালি সিটিং অন আ ভেরি কমপ্লেক্স সাপ্লাই চেন। আই উড সে ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স সাপ্লাই চেন। 242টা টাচ পয়েন্ট আছে রিয়েল এস্টেটের। আর অর্থনৈতিক প্রবৃদ্ধির খাতে আবাসন খাতের যে অবদান সেটা আসলে টু সাম এক্সটেন্ট ইজ আন্ডার অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড আন্ডার সাপোর্টেড। আমরা একটু বড় করে একটু অন্যদিকে দিয়ে কথার উত্তরটা দিচ্ছি। আমাদের আবাসন খাতে অলমোস্ট 50 লক্ষ লোক সরাসরিভাবে কাজ করে। 50 লক্ষ মানে এত বেশি হবে? আবাসন খাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অলমোস্ট 5 মিলিয়ন পিপল আর ওয়ার্কিং। আপনি যদি 4 জন মানুষ করে একটা পরিবারে ধরেন, অলমোস্ট 2 কোটি মানুষের ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অর্থসংস্থানগুলি আসছে রিয়েল এস্টেট থেকে। কিন্তু এটার এটা না কোনো স্ট্রাকচারাল ফরমেশন হয়নি, এটা খুব অর্গানিকভাবে একটা গ্রো করেছিল। যে 80 সালে ইস্টার্ন হাউজিং থেকে শুরু, তার আগে তো ঢাকা আবাসন খাত বলতে এরকম ছিল না। 70-এর শেষের দিক থেকে আবাসন খাত শুরু এবং খুবই আনস্ট্রাকচারডভাবে তৈরি। এবং সেই ক্ষেত্রে এই খাতে স্ট্রাকচারাল কোনো এমপ্লয়মেন্ট, ফর্মাল এমপ্লয়মেন্ট বা টিচিংটা হয় নাই। আমি আপনাকে বলি এই খাতে আমরা কি কি ধরনের কাজ আছে। ধরি যেহেতু এটা একটা আবাসন খাত, তার মানে নির্মাণযোগ্য চলে, দেয়ারফর দেয়ার ইজ ইঞ্জিনিয়ার্স ফর দিস। ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, সেলস, মার্কেটিং, ল্যান্ড অ্যাকুইজিশন, লজিস্টিক, লিগাল, অ্যান্ড অফকোর্স হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটা হলো ফর্মাল সাইডটা। আপনি কিন্তু এখানে একটা ইনফর্মাল সাইড আছে যেটা আপনার ইঞ্জিনিয়ারিং খাত, যেটা সাইট সংশ্লিষ্ট কনস্ট্রাকশন খাতে। কোনো খাতেই কিন্তু ওভাবে ট্রেন ম্যান পাওয়ার কখনো আসেনি। ইউনো যে when we talk about trained manpower, আমরা ট্রেন ম্যান পাওয়ার বলতে only we are getting architects and civil engineer পার্টটা, কিন্তু বাকি খাত কিন্তু ট্রেন না। They're actually coming from different industry. We are training, they're learning through work. Globally কিন্তু there are institutions who are actually teaching real estate selling. It's an art, right? মানুষের আপনি কমপ্লেক্সিটিটা শুধু কনস্ট্রাকশনে না, একটা মানুষ তার জীবনের সর্বোচ্চ সঞ্চয়টা দিয়ে যাচ্ছে। সো এখানে একটা বিশাল বিশ্বাসের জায়গা। সো যারা বানাচ্ছে, যারা বিক্রি করছে, এখানে কিন্তু একটা কেনার খাতা আছে। জমিটা কিন্তু আমরা কারোর থেকে নিচ্ছি। সো কেউ আমাকে বিশ্বাস করে তার জমিটাও দিচ্ছে। তো আপনি যদি কনস্ট্রাকশন মেকানিজমটা, আমার মনে হয় কনস্ট্রাকশন ইজ দ্য ইজিয়েস্ট পার্ট। You're actually making a bigger trade. You're buying somebody's land, or you're making a joint venture with somebody. On the other side, you're also selling, taking somebody's biggest earning, saving, and giving them a property. So এটা এই যে ট্রায়াঙ্গুলার পার্টটা না, এটা খুব কমপ্লেক্স। তো এখানে যেই মানুষরা আসছে, তারা যতটুকু গ্রোথ আছে তারা নিজেরাই শিখে নিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ আসলে ভেরি রেজিলিয়েন্ট অ্যান্ড ভেরি ফাস্ট লার্নিং। আমরা সামহাও আর আদার আমরা ইনফর্মাল ওয়েতে শিখেই ফেলি। স্ট্রাকচারাল যে শিক্ষাটা আপনার প্রশ্ন হয় নাই, এই খাতে মানুষ চলে আসে। কিন্তু আমরা যদি খাত সংশ্লিষ্ট মানুষদেরকে বলি, বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট কোথায় যায় বাংলাদেশের? বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট বাংলাদেশে এমএনসিতে যায়, ব্যাংকিং সেক্টরে যায়। কিন্তু এই ইনফর্মাল সেক্টরগুলি, ইনফর্মাল এই জন্য বলি যে এখানে তো এখনও স্ট্রাকচারাল ডেফিনিশন হয় নাই। হ্যাঁ, উই হ্যাভ আ রেগুলেটর, বাট রেগুলেটর ইজ অনলি ফর ক্রিয়েটিং পারমিশনস। বাট একটা খাতের যে পরিপূর্ণভাবে একটা রেগুলেশন লাগবে, যেখানে ক্রয় বিক্রয়, এমপ্লয়মেন্ট, ফিউচার, আইবিএম প্রফেসর বলছিলেন উনি, যে এই খাতে ট্রেনিং বলেন, এই খাতের কমপ্লেক্সিটি বলেন, এই খাতের যেই ফিউচার বলেন, সেটা আসলে সবে শুরু। আমরা এখন পর্যন্ত টপ অফ দ্য পিরামিডকে সাপোর্ট করছিলাম। এই খাতটা যখন বড় হবে, অর্থনীতির সাথে বাংলাদেশের গ্রোথ $2600 এখন আছে, 2030 হবে $4200। মানুষের বড় একটা ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি যাবে রিয়েল এস্টেট খাতে। আমাদের আগামী 6 বছরে অলমোস্ট 50 থেকে 60% বাড়ি ঘর লাগবে। আমাদের এখনও 68% মানুষ ইনফর্মাল হাউসেস, ইনফর্মাল না, সেমি স্ট্রাকচার্ড বাসায় থাকে। সো আমি যখন আমার টিমদেরকে টাউন হল মিটিং করি, আমি প্রত্যেক কোয়ার্টারে আমি আমার প্রত্যেকটা আমার
আমাদের ঢাকা শহরে বাংলাদেশে 3টা রিয়েল এস্টেট ব্র্যান্ড আছে, র্যাঙ্কস প্রপার্টিজ, র্যাঙ্ক অন রিয়েল এস্টেট লিমিটেড এবং চিটংয়ে র্যাঙ্ক অন এফসি। এই কোম্পানিগুলো আমরা বিভাজন করেছি যাতে টার্গেট মার্কেটিং করতে পারি। তো আমি যখন ওদেরকে বলি, টাউন হল বলি, আমি আমার কলিগদেরকে বলি সাস্টেনেবল রিয়েল এস্টেট আসলে এই যে ক্যারিয়ারটা হ্যাজ টু বি সাস্টেনেবল, দ্য বিজনেস হ্যাজ টু বি সাস্টেনেবল। এখন কিন্তু প্ল্যান অ্যান্ড স্ট্রাকচার ভাবে রিয়েল এস্টেটটা গ্রোথ করতে হবে। যখন আমি প্ল্যান অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড সাস্টেনেবল রিয়েল এস্টেট বলি, অটোমেটিকলি ইট বিকামস ভেরি অ্যাট্রাকটিভ টু অ্যাজ আ ক্যারিয়ার। হ্যাঁ, ইটস নো লঙ্গার আ জব। স্ট্রাকচার্ড, ফর্মাল অ্যান্ড সাস্টেনেবল, এই তিনটা যখন আমি একত্রিত করি তখন ইট বিকামস লুক্রেটিভ টু পোটেনশিয়াল জব সিকার। আমি উদাহরণ একটা দিই, তবে আমি একটু সময় নিয়ে নিচ্ছি। আমি গত বছর for the first time I went to IBA as a career fair kind of thing. আমরা র্যাঙ্কনকে ইন্ট্রোডিউস করছিলাম। আইডিয়ালি আমি শিওর যে আপনি IBA তে যখন যাই, ইটস BAT or MNCs যাই, আমরা ফর দ্য ভেরি ইউনিক ভাবে আমরা একটা লোকাল MNC we went there and approach to them যে দেখো, why you're talking only about MNC growth কিন্তু on a stagnant format. Next big growth frontier is actually local conglomerates, because we are transforming from family-oriented company to a structured company and eventually a corporation. And I was telling them যে রিয়েল এস্টেট কেন না, 68% মানুষকে যখন বাসা দিতে হবে, এটা কয়েকটা যুগের ব্যাপার। ইট ক্যান বি সামবডিজ এন্টায়ার ক্যারিয়ার। অ্যান্ড গেস হোয়াট, আমাদের নেক্সট ইনটেকে we actually right now have 10 to 12 IBA graduates who has a BUET undergrad. So this is very unique. And আমি যখন ওদেরকে বলছিলাম, তখন আমি যখন আমার ডিভিশনেই আমার 5টা কোম্পানিতে 5টা ইনটেক আছে, আমি ওদেরকে বলেছিলাম যে why have you picked us? Why, for you could have তোমাদের ন্যাচারাল প্রোগ্রেশন is to BAT or Gramin Fund and so on and so forth. তখন বলেছিলাম আমাদেরকে কেউ এর আগে এভাবে বলে নাই দ্য অপরচুনিটির কথা। we were always looking after the golden goose, but there is a hidden golden goose that's within the local conglomerates. And that's why we have chosen, and part of career is also to gamble. So we chose a plan gamble, I would assume, and they're very happy. They're growing fast. We're training them and we're learning from them as well. What attracts the bright mind, because bright mind যদি আসে automatically business grow করেই যায়. It's all about people. And I always tell one thing, ব্যবসায়ে অ্যাকাউন্টিং বুকে সবকিছু ডেপ্রিসিয়েশন আছে, মানব সম্পদ এটার অ্যাকাউন্টিং বুকে যদিও কোনো এন্ট্রি পয়েন্ট নাই, কিন্তু with time the only thing that appreciates with time is people. Everything else depreciates. Therefore I see bright people coming in and then growing with us in our sector, and in course of time we'll be reaping the benefits. ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ। দারুণ করে বলছিলেন, এবং আমার কাছে মনে হয় আজকে দর্শক যারা দেখছেন, আসলে তরুণ যারা দেখছেন, তারা একটা চিন্তার একটা জায়গায় হলেও নিশ্চয়ই নতুন করে ভাববেন এই খাতের কথা। জনাব রিদওয়ানুল হক, আপনার কাছে যদি আসি, চমৎকার করে বলছিলেন জনাব মাসিদ রহমান যে আসলে এই সেক্টরটা কতটা লুক্রেটিভ হতে পারে। আপনারা যখন ব্যবসায় প্রশাসন পড়াচ্ছেন, এটা তো আসলে ওতপ্রোতভাবে জড়িত এই খাতের সঙ্গে, সেখানে তরুণদের মধ্যে আগ্রহ দেখতে পান কিনা, বা আপনাদের আসলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয় কিনা ছাত্রদের সাথে? গুড, লেট মি টেক ওভার ফ্রম হিম। সেটা হচ্ছে যে ইউ আর দ্য ভেরি ফিউ যারা আইবিএ হাতে অ্যাপ্রোচ করেছেন। ইফ আই এম নট মিস্টেকিং, বাংলাদেশে প্রায় এখন রিহ্যাবের কথা যদি বলি, ইফ আই রেফার দেম প্রবলি অ্যারাউন্ড 950 মেম্বার্স দে হ্যাভ, 958 আই গেস, ইফ আই এম নট মিস্টেকিং। আমি জানি না ফার্স্ট অফ অল যে তাদের মাঝে কজন, ফরগেট অ্যাবাউট আইবিএ, কতগুলো কোম্পানি কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কলেজকে বলেছে লেটস গো ফর ক্রিয়েশন অফ কন্টেন্ট, চলো আমরা মিউচুয়ালি কাজটা করি। সো আসলে দেখেন, পিলো পাসিং করলে তার ডেভেলপমেন্ট হবে না। একটা জায়গায় যে ইউ হ্যাভ টু ফেস দ্য ট্রুথ, সেখানে এই যে ইনক্লুসিভনেসের যে মিসিং কালচারটা, সেটা কিন্তু ইজ ভেরি মাচ দেয়ার। আমরা ওনাকে বলি না, উনি আমাদের বলেন না, এই পিলো পাসিংটা হয়ে আসছে। সো আই থিঙ্ক ইনাফ ইজ ইনাফ। ওকে, ইটস এ টাইম ফর দ্য ইনক্লুসিভনেস। ফার্স্ট কাম ফার্স্ট ইজ, আমরা তখনই একটা ইন্ডাস্ট্রিকে সার্ভ করতে পারবো যখন সেই ইন্ডাস্ট্রির উদ্যোক্তারা আমাদেরকে বলবে লেট আস ওয়ার্ক টুগেদার। সেখানে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ আছে, ট্রেনিংয়ের কাজ আছে, ইভেন আমরা যারা পড়াচ্ছি আমাদেরও তো শেখার একটা প্রক্রিয়া থাকে একজন। এবং দেখেন, শিক্ষকতা মানে কিন্তু ইটস এ কন্টিনিউয়াস লার্নিং। শিক্ষকতা মানে কিন্তু ইজ নট ইজ আ ডট, ইউ হ্যাভ টু লার্ন অল থ্রু ইউর ওয়ে। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের যে পলিসি, সেটা উনি বলছিলেন যে একটা ডিসরাপটিভ পলিসিস নিয়ে কাজ করি আমরা। সে একটা ইন্ডাস্ট্রিকে যখন বড় হতে দিবেন, সেটা জন্য ইউ হ্যাভ টু ভেরি সাউন্ড অ্যান্ড সিকিউর পলিসি, আদারওয়াইজ কেউ কিন্তু সেখানে সাহস করে ইনভেস্টমেন্টটা করবে না। অ্যান্ড কনসিস্টেন্ট, অফকোর্স।
অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে যে আমরা যারা শিক্ষকতা করি, আমাদের যারা শিক্ষক আমরা, আমাদেরকে কিন্তু উই হ্যাভ টু হ্যাভ দ্য রিয়েল লাইফ নলেজ অ্যান্ড দ্য এক্সপোজার। ধরেন যদি আমার কোনো কলিগ, ইফ হি অর শি ইজ রিয়েলি ইন্টারেস্টেড উইথ দিস রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, তারও কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে একটা অ্যাটাচমেন্ট থাকা দরকার, প্রজেক্ট নিয়ে হোক, গবেষণা করে হোক, ট্রেনিং করে হোক, ঠিক আছে? থ্যাঙ্কফুলি বিজিএমের সাথে বিটিএমই বিকেএমই আরএমজি সেক্টরের সাথে আমাদের অনেক কাজ হয়, তারা আমাদের ফান্ড করে, আমরা তাদের জন্য গবেষণা করি, ট্রেনিং করাচ্ছি। কিন্তু আজকে যদি এই খাতের যারা উদ্যোক্তা নেতা আছেন তারা যদি আমাদের সাথে বসেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে বসেন, তাহলে আমরা মিউচুয়ালি অনেক কাজ করতে পারি, কন্টেন্ট শেয়ার করতে পারি, ট্রেন করে একজন একজনকে কমপ্লিমেন্ট করতে পারি। উনি কয়েকটা সেক্টরের কথা বলছিলেন, ইঞ্জিনিয়ারিং, সেলস, মার্কেটিং, বাট দ্য বিউটি ইজ এখন কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আরও অনেক নতুন নতুন প্রফেশনাল লোক লাগবে। দেখেন ডেটা অ্যানালিস্ট লাগবে আমার, উইচ ইজ ভেরি মাচ মিসিং হিয়ার। আমার বিগ ডেটা নিয়ে কাজ করার লোক আমাদের এখানে নাই, সাপ্লাই চেন নিয়ে কাজ করার মতো ভালো লোক আমাদের এখানে নাই। সো যদি আপনি আমাকে যদি এই ফ্যাসিলিটিস না দেন, আমি কিভাবে আপনাকে এই রাইট লোকটা দিব? ঠিক আছে, আর এটা আমরা ধরেই নিচ্ছি। এখানে কি তাহলে একটা কমিউনিকেশনের একটা গ্যাপ এখনো পর্যন্ত রয়ে গেছে আপনি বলবেন? অফকোর্স কমিউনিকেশন গ্যাপ ইজ দেয়ার, নাম্বার ওয়ান। সেকেন্ডলি হচ্ছে আমাদের মধ্যে এখন হয়তো সেই আই উড সে রেসপেক্টফুল কোলাবোরেশনটা এখন স্টিল মিসিং। আমরা মনে করছি উদ্যোগটা কে নিবে, আসলে উদ্যোগটা দুজনকে একসাথে নিতে হবে। ধন্যবাদ আপনাদের, এই যে ইভেন্টগুলি হচ্ছে আমরা কিন্তু যে শেয়ার করতে পারছি। দেখেন, কোনো ইন্ডাস্ট্রির জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে খুব ক্যাটাগরিক্যালি খুব কাস্টমাইজড গ্র্যাজুয়েট তৈরি করে না, আনলেস ইউ আর নট ফান্ডিং মি, আনলেস ইউ আর নট টেলিং মি, হেই এইটা আমার রিকমেন্ড ফর নেক্সট 5 years, আই নিড দিস মাচ অফ পিপল ফর মাই ইন্ডাস্ট্রি, দেন আই ক্যান কাম আপ অ্যান্ড সে ফাইন, আই এম রেডি টু ওয়ার্ক ফর ইউ, লেট আস ওয়ার্ক টুগেদার। কারণ আলটিমেটলি দেখেন আজকে ব্যাঙ্কগুলি দাঁড়িয়ে গেছে, এমএনসিগুলি দাঁড়িয়ে গেছে। হি মেনশন ইট ভেরি কারেক্টলি। এই যে ইনফর্মাল সেক্টর, রিয়েল এস্টেট সেক্টরটা, সেখানে এই যে আমাদের $3 trillion মার্কেট প্রতি বছর, লেট মি টেল ইউ ওয়ান থিং, প্রতি বছর ঢাকাতে 6 লক্ষ লোকের জন্য নতুন স্ট্রাকচার্ড অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস লাগে। তো এইটা করতে গিয়ে যে আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করা দরকার, আপনার ডেটা অ্যানালিসিস করা দরকার, সেটা কি লোককে আমাদের কাছে আছে? অ্যান্সার ইজ বিগ নো। কেননা সেটা হচ্ছে যে উই ডু নট ওয়ার্ক টুগেদার। সেই জন্য আমি ওনার রিকোয়ারমেন্ট জানি না, উনিও আমার থেকে রাইট গ্র্যাজুয়েটটা পায় না। সো আমার মনে হয় এখন এই মিউচুয়ালি যদি আমরা কাজ করতে না পারি, যেটাকে আমি বলি ইনক্লুসিভনেস, স্টেক হোল্ডার্স যারা আছেন, বিশ্ববিদ্যালয়, উদ্যোক্তা এবং সরকারি প্রশাসনে যারা পলিসি মেকার, এরা যদি একসাথে কাজ করতে না পারি, আই ক্যান টেল ইউ অন রেকর্ড, আই টেল ইউ, সারা জীবন এই গল্পটা আমরা শুনে আসবো, কখনো আমরা বলতে পারবো না আই হ্যাভ দ্য রাইট গ্র্যাজুয়েট টু সার্ভ মাই ইন্ডাস্ট্রি। ধন্যবাদ জনাব প্রীতনুল হক। জনাব মাসিদ রহমান, আপনার কাছে যদি আসি, চমৎকার করে তিনি বলছিলেন এবং তার জায়গা থেকে যে চ্যালেঞ্জগুলো আসলে আছে সেগুলোর কথা বলছিলেন। আপনার জায়গা থেকে যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেটি জানতে চাই। আমি ডক্টর রিদওয়ানকে থ্যাংক ইউ ফ্রম মাই বটম অফ মাই হার্ট, যে ইউ আর সাজেস্টিং দ্যাটস ইটস লাইক এলিফেন্ট ইন দ্য রুম। আমাদের এই সেক্টরটা is so informal still and Very not much so so. much accepted. Yeah. The contribution of real estate in national economy is unrecognized. Yeah. We are talking about creating curriculum, co-creating curriculum. Yeah. You know, when I was studying in America, আমাদের big funding would come from government agencies of United States, Boeing, and so on and so forth in my universities. Bangladeshe, how many of the industry is actually going back to the business schools or institutions telling us, please help us to create a curriculum so that we can get the right graduates. Absolutely. It's a need of time. Yep. এই জিনিসটা আসলে co-creation is দরকার, is absolutely required, to create this industry much more attractive to youngsters. দুইটা কারণে, একটা আমাদের সামনে যে হাউজিং নিড আছে, I don't think we are able to cater. The massive housing demand that's going to come after 2030, no recognized company is able to do it, and it is done in such an abstract manner je amar bhoy lage industry collapse korbe because of because of this unstructuredness. And you're talking about big data, a lot of time I'm working on this big data. I'm talking about creating properties, building houses based on cell data. And this is all Greek to most. Absolutely. Right? Wow. Housing should be based. Bangladesh amra housing ekhono kori. Do you know the biggest housings are done because of school district? Dhaka, one of the biggest failure reason is we could not decentralize good schools. True. Therefore, all the housings are developed in around big schools. Therefore, they're so highly populated, and so
unreasonably priced that it is becoming unreasonable living a reason eta. Yep. A lot of times I'm actually preaching that it's possible to give good housing, good living to Dhaka even in current standard. And that can only happen when good minds come in one place and talk about good ideas. Definitely. আমাদের এই ইন্ডাস্ট্রিতে barrier to entry is zero. Yeah. Anybody and everybody gets in, creates a product, sells it to the market, and market buys it because there is not enough product. Yeah. And therefore people are actually buying poor product at an unaffordable price. Therefore we are forgetting the fact that there is another need that affordable housing is required. We are only providing housing to the people on the top of the echelon, Yeah. and we are unable to cater the bigger housing. When big housing will come through proper planning, proper structuring, only then I can assure good jobs will come. Yeah. আমাদের এত কটা universities আছে, and I worry who is going to create the employment. Yeah. It's not government's job. Government's job is to create policy, Yeah. conducive policy, inclusive policy, structured, consistent regulatory regime. Only then business can sustain. Definitely. And in a towards the last quarter of 2024, when so much has happened in Bangladesh, I am urging best of the mind in Bangladesh to come and join us in real estate. Trust me, you can actually have a career. I have been in around all across the world. I've dealt in different industry, be it ICT, in telco, in development world. Real estate is the most sustainable business in Bangladesh, given Bangladesh's future per capita income growth, GDP growth, way of living, demand of the demographic dividend. আমাদের তো এখন একটা demographic dividend চলছে. ওই group of people will actually be demanding good things Yep. to us. Yep. And I earnestly request the government, I don't know, I'm sure it's going to fall into the deaf ears, still I'm going to preach, that create a conducive policy so that we can create houses for mass and create jobs for many, and automatically there is going to be, it's a support system to the government. ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার ছিল আসলে, এবং আমার মনে হয় যে আজকের এই আলোচনার পরে দুটো ইন্ডাস্ট্রি একসঙ্গে নিশ্চয়ই বসবে এবং এই সমস্যাগুলোর সমাধানের দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ জনাব মাসিদ রহমান, অসংখ্য ধন্যবাদ জনাব রিদানুল হক চমৎকার আলোচনার জন্য, এবং আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি আজকের এই আলোচনার পরে তরুণ যারা আছেন, যারা ক্যারিয়ার পাথ খুঁজছেন, তাদের জন্য একটা খুব সুন্দর আলোচনা এবং একটা খুব সুন্দর দিক নির্দেশনাও হয়ে যাবে। আপনারা হয়তো খুঁজে পাবেন যে আসলে কোন দিকে যাওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। ক্যারিয়ার সমৃদ্ধি হোক। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রথম আলোর সাথে থাকুন।